মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফি শিশু নিহত, আহত হয়েছেন একজন, স্থানীয়দের ক্ষোভ। খুলনার রূপসায় যুবককে গুলি করে হত্যা, আধিপত্য বিস্তারের জের ধারণা পুলিশের। চট্টগ্রামে ব্যবসায়ী খুনের ঘটনায় ধরা পড়েনি কেউ। ফেনীতে অবৈধ ও লুঠা ও অস্ত্র উদ্ধার না হওয়ায় শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা। চুয়াডাঙ্গায় ভোটার হয়েছেন 18,000-এর বেশি প্রবাসী শ্রমিক। এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো, আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে। প্রবাসী যারা আছে তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রাখে এরকম যোগ্য সৎ নিষ্ঠাবান নেতা আমরা আশা করি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন একজন। ভোরের দিকে হোয়াইক্যাং ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মধ্যরাত থেকে মিয়ানমারের ভেতরে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাচ্ছিলেন তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোরের দিকে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহতের খবর মিলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও বিজিবি। আহত এক ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবি। আমরা যাচ্ছি তার সাথে। এহসান, নিহত শিশুর পরিচয় সম্পর্কে কিছু জানা গেল কি? স্থানীয়রা কি বলছেন? কখন নাগাদ এই গোলাগুলির ঘটনা ঘটেছে? মারফি, স্থানীয় জসিমউদ্দিনের মেয়ে, আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি, অর্থাৎ তার যে বয়স সেটি কেউ বলছে 8 বছর, কেউ বলছে 10 বছর। তার নাম হচ্ছে আফনান। এখনো পর্যন্ত স্থানীয়দের যে বিক্ষোভ সেটি চলমান রয়েছে এবং পাশাপাশি সড়ক অবরোধ কিছুটা শিথিল হয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনী চেষ্টা করছে স্থানীয়দেরকে শান্ত করার জন্য। এবং এর পাশাপাশি হচ্ছে ওখানে কক্সবাজারের টেকনাফের স্থানীয় যে সংসদ সদস্য প্রার্থী বিএনপির, তিনিও গেছেন এবং বেশ সবাই চেষ্টা করছেন স্থানীয়দের শান্ত করার জন্য। এবং আমরা দেখছি গত রাত থেকেই কিন্তু এই খবর আমাদের কাছে আসছিল যে মিয়ানমারের অভ্যন্তরে যে দীর্ঘদিন পর একেবারে স্পষ্ট হয়ে উঠেছে তাদের যে মিয়ানমারের আরকান আর্মি এবং মিয়ানমার যে সেনাবাহিনী রয়েছে তাদের মধ্যে গোলাগুলির যে ঘটনা, সেটি গত রাত থেকেই বারবার ওখানকার যে মর্টার শেল গোলাগুলির যে শব্দ সেটি কিন্তু টেকনাফের হোয়াইক্যাং সহ স্থানীয় যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কিছু ভেসে আসছিল এবং এর কারণে কিন্তু স্থানীয়রা নির্ঘুম রাত কাটিয়েছে। আমরা এর আগেও দেখেছি মিয়ানমারের ওখানে তাদের মধ্যে গোলাগুলির চলে দুই পক্ষের মধ্যে এবং এর পাশাপাশি মিয়ানমারের যে আরকান রয়েছে, এই আরকানে যে রোহিঙ্গা ছিল আর রোহিঙ্গাদের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের সাথে এবং আরকান আর্মির সাথে যে গোলাগুলি সেটি কিন্তু তাদের ভেতরে অভ্যন্তরে কিন্তু চলে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু এর প্রভাব যে এখানে শুধু টেকনাফ নয় এবং উখিয়া এবং পাশাপাশি হচ্ছে তমরুতেও কিন্তু এর প্রভাব পড়েছে। এবং আমরা বারবার দেখছি যে বেশ কয়েকজন এর আগে কিন্তু মারা গেছে মিয়ানমার থেকে গুলি এসে, এবং কিছুদিন আগেও কিন্তু এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এটা কিন্তু চলমান রয়েছে তাদের মধ্যে যে সংঘর্ষ মিয়ানমারের ভেতর। তবে স্থানীয়রা কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। মারফি। কুতুবি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খুলনার রূপসায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 1টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিকুলের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকায়।
পুলিশের দাবি বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় বিকুল ও তার বন্ধুরা পিকনিক করার জন্য গিয়েছিল। রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকুলকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। মানে মারার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিছে, সাথে সাথে লোকজন দেখতেছে আমি কাজ করতেছি, সেই আমার স্যার অফিসার ডাইকে নেই, বলছে কি তুমি চলে যাও। এর মধ্যে মেয়েটা ফোন দিছে, আম্মু আর সে বেডে আসো। এই আগের মঙ্গলবার দেখা হয়েছিল, কথা ওই দিন কারাই হয়েছে, আগের মঙ্গলবার দিন কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। প্রায় 12টা 1টার দিকে আছে, 12:30 থেকে 1টা মধ্যে পিকনিক করতে গেছে তারা, এখন শুনছি আর কি। একাধিক হত্যা মামলা সহ অস্ত্র মামলা আসামি। দর্শক, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত আপনাদের জানাবো। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। আমরা যাচ্ছি তার কাছে। প্রবীর, হত্যার ঘটনায় মামলা কি হয়েছে এখনো? এই ঘটনায় কেউ কি আটক হয়েছেন কিনা আমাদের জানাবেন। মাফি, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, যেহেতু মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, সে কারণে এটি আসলে ময়না তদন্তের শেষে তারা লাশ বুঝে নেবে, তারপর মামলার যে প্রক্রিয়াটি সেটি পরিবারের পক্ষ থেকে করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ, তবে পুলিশ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজছে। কিছু সময় আগেও আমাদের সঙ্গে কথা হয়েছে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর। তিনি বলেছেন যে যেহেতু গভীর রাতের ঘটনা, সেখানে কেন এসেছিল, যদিও বলা হচ্ছে পিকনিকের জন্য এসেছিল, তার সঙ্গে কারা ছিল অথবা কারা তাকে গুলি করেছে, কারা তাকে হাসপাতাল পর্যন্ত নিয়েছে, এই সব বিষয়গুলো নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছে। তারা মনে করছে মাদক সন্ত্রাসী কর্মকাণ্ড, এলাকার আধিপত্য বিস্তার, এলাকা দখল, নানা বিষয়কে কেন্দ্র করে এটা হতে পারে। তারপরেও তার মা রয়েছে নাসিমা বেগম, বিকুলের মা। একটু কথা বলবো যে এই ঘটনায় কাকে আপনারা আসলে দোষী করছেন এবং কেন তাকে হত্যা করা হলো বলে আপনি মনে করছেন? এই 1 নম্বর আসামি সন্ন্যাত, 2 নম্বর হচ্ছে গিয়ে নুরাজিম, 3 নম্বর কাওয়ামিরাজ, 4 নম্বর হচ্ছে গিয়ে রায়হান। নুরাজিমের বউ আমার ছেলের সাথে চলে আসছে। আর নুরাজিম আর সন্না স্মাগলিংয়ের ব্যবসা করে, দুইজনে ইয়াবা ব্যবসা করে। এগুলা নুরাজিম, কাওয়াম মিরাজ তারা তো সন্ত্রাসী দলের সদস্য, তাদের সাথে আপনার ছেলের কি সম্পর্ক? ওর বউ চলে আইছে বিকুলের সঙ্গে, নুরাজিমের বউ বিকুলের সঙ্গে চলে আইছে, তাই জন্য বিকুলের মায়ের দিয়ে গেছে। তিনি বলছিলেন যে এখানে স্ত্রী একজনের আরেকজনের কাছে চলে যাওয়া, সেটাকে কেন্দ্র করে নুরাজিম যিনি খুলনায় প্রতিষ্ঠিত সন্ত্রাসী, নামকরা সন্ত্রাসী, তিনি হয়তো মারতে পারেন বলে ধারণা করছেন। তবে যারাই মারুক না কেন, যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতে যাবি তার পরিবারের সদস্যদের। মারফি। প্রবীর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দিঘির পাড়ে গুলি করে হত্যা করা হয় মোহাম্মদ জামালকে। আহত হন আরও একজন। পুলিশ জানায় জামাল ও নাসির দিঘির পাড় এলাকায় দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে মোটরসাইকেল যোগে আসা দুজন তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি চট্টগ্রাম মেডিকেলে আইসিইউতে রয়েছেন। তবে কারা বা কী কারণে এই হামলা তা এখনো জানা যায়নি। জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুলেট কেড়ে নেয় 11টি তরতাজা প্রাণ। 17 মাস পেরোলো সেসব অস্ত্র ধরা ছোঁয়ার বাইরে। পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের 7টি অস্ত্র। রাজনৈতিক নেতারা বলছেন দ্রুত উদ্ধার করা না গেলে আসন্ন নির্বাচনে হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র। 2024 ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময়। আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নেয় 11টি প্রাণ।
5 আগস্ট 2024 স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা, লুট করে নিয়ে যায় 33টি অস্ত্র। এরপর একে একে পেরিয়েছে 17 মাস। আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্র বাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। থানা থেকে লুট হওয়া 5টি পিস্তল ও 2টি শটগান এখনও বেহাত। রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন আগামী জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ভোটের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বড় বড় সেনাবাহিনী ব্রিগেডগুলোতে যেগুলো থাকে ওই জাতীয় হ্যান্ড ক্যারি অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, এখানে হয়েছে। তো এটা ন্যূনতম কোনো অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত হয়নি। তো এগুলো তো একটা অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত মাঠে আছে ততক্ষণ পর্যন্ত একটা থ্রেট থেকে যায় নির্বাচনের জন্য, জনজীবনের জন্য, সন্ত্রাস নৈরাজ্যের জন্য। এই অস্ত্রগুলো তো আজকে 1 বছর হয়ে গেছে, আমরা কোনো অস্ত্র উদ্ধার হতে এখনো দেখি নাই। এই অস্ত্র কারো না কারো হাতে তো আছে এবং আগামী জাতীয় নির্বাচনে বা আগামী যে কোনো স্থানীয় নির্বাচনে এই অস্ত্রগুলো যে ব্যবহার হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনে একটা আমেজ তৈরি হয়েছে, এই নির্বাচনের জন্য বড় একটা এফেক্ট হবে, কারণ এই অস্ত্রগুলো বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের কাছে এখন পর্যন্ত আছে বলে আমরা শুনতে পাচ্ছি। কেন এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি, এই প্রশ্ন জুলাই আন্দোলনে শহীদ শাহী ও সবুজের বাবার। হতাশা ব্যক্ত করেছেন জুলাই যোদ্ধারাও। 1 বছর হয়ে গেছে, এখনো ওই অস্ত্রগুলো কেন উদ্ধার হইল না? বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসন কি করতেছে? আমরা আজ হাহাকার, আমরা কাঁদতেছি। তো আমাদের কান্নার পরে তো আবার এই অস্ত্রগুলো যদি প্রশাসন না উদ্ধার করে তো আবার কিছুদিন পরে এই অস্ত্র তো অন্যদের ক্ষেত্রে ব্যবহার করব। এই অস্ত্রগুলো যদি উদ্ধার হয় তাহলে আমরা নিরাপত্তা বোধ করব, আমাদের সাধারণ যে মানুষগুলো আছে, সাধারণ জনগণ, তারা নিরাপত্তা বোধ করবে। অবৈধ অস্ত্রের পাশাপাশি জুলাই আন্দোলনে ব্যবহার হয়েছে বেশ কিছু লাইসেন্সকৃত অস্ত্র। সেগুলোর মধ্যে 95টি বিভিন্ন থানায় জমাও হয়েছে। পুলিশ বলছে নির্বাচনে অস্ত্রের ব্যবহার রোধে সেদিকে নজর রয়েছে তাদের। ইতোমধ্যে 95টি আমরা জমা পেয়েছি এবং যে 6টি জমা হয়নি সেই 6টি অস্ত্রের লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এগুলোর বাইরেও যদি অবৈধ অস্ত্র থেকে থাকে সেই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা সচেষ্ট আছি। নির্বাচনে এই অস্ত্রগুলো যাতে কোনো ক্রমেই ব্যবহার না হয় সে বিষয়ে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে এবং আমরা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য সংস্থার সাথে মিলেমিশে কাজ করছি। পুলিশের তথ্য মতে আন্দোলনে অস্ত্রধারীর সংখ্যা ছিল 25, যদিও উত্তাল সে সময়ের প্রত্যক্ষদর্শীরা বলছেন এই সংখ্যা শতাধিক। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। বিদেশের মাটিতে থেকেও এবার ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, করবেন প্রার্থী বাছাই, দিবেন গণভোটের রায়। এজন্য নিবন্ধন সম্পন্ন করেছেন চুয়াডাঙ্গার প্রায় 18,000 ভোটার। এবারে নির্বাচনে বড় ফ্যাক্টর নিজ এলাকার বাইরে থাকা এসব মানুষজন। প্রথমবার এমন সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনেও করছেন হিসাব নিকাশ। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোট কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটের ভোটও হবে শতভাগ স্বচ্ছ। দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের, তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব। এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় 18,000 চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা। হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। দেশের সার্বিক উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন রেমিটেন্স যোদ্ধারা। আর 32 বছর এই প্রবাস জীবনে কখনো এই ধরনের সুযোগ পাইনি, তবে এবার এই সুযোগ যে ব্যক্তি আমাদের করে দিয়েছে তার জন্য দোয়া করে এবং অনুভূতি অত্যন্ত ভালো লাগছে। প্রবাসী যারা আছে তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রাখে এরকম যোগ্য, সৎ, নিষ্ঠাবান নেতা আমরা আশা করি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো বাস্তবায়ন করার জন্য একজন নিরপেক্ষ, সৎ, যোগ্য প্রার্থী আমরা নির্বাচন করব। তবে এ প্রক্রিয়ায় ভোটারদের উৎসাহিত করার দায়বদ্ধতা শুধু সরকারের নয়, বরং প্রার্থীদেরও। এবারের নির্বাচনের পোস্টাল পদ্ধতি যতটুকু গ্রহণযোগ্য হবে তার প্রভাব পড়বে পরবর্তী নির্বাচনগুলোতে।
প্রবাসী যারা আছে তারা আসলে এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার না, তারা কিভাবে ভোট দিবে। অন্যান্য উন্নত বা উন্নয়নশীল দেশেও কিন্তু পোস্টাল ব্যালটের একটা প্রচলন দেখা যায়। এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো, আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে। নতুন যেহেতু আসছে আর সেই হিসাবে কিছুটা কম বেশি এলেও হতে পারে, ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে, তবে আমি আশা রাখি যে শতভাগ নিশ্চিত থাকবে, গোপনীয়তাও থাকবে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন এ ব্যবস্থায় প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে। নিরাপত্তা ও স্বচ্ছতার দিক থেকে প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রতীক বরাদ্দের পর থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত যত পোস্টাল ব্যালট আসলো সেই সবগুলো বাক্সকে সামনে আনা হবে এবং সকল প্রার্থীর এজেন্ট, গণমাধ্যম কর্মী এবং সকল দপ্তরের উপস্থিতি, প্রার্থীদের প্রতিনিধি, ইচ্ছা করলে প্রার্থীরাও থাকতে পারবেন, তাদের উপস্থিতি তখন সেগুলো সাধারণ কেন্দ্রের মতো ভোট গণনা হবে। তবে সীমাবদ্ধতাও কম নয়। ঠিক সময়ে ব্যালট পৌঁছানো, ডাক বিভাগের নির্ভরযোগ্যতা এবং ভোটের গোপনীয়তা, এই সবকটি বিষয় বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। পৌষের শেষ ভাগে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। সকালে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকা সবখানে কনকনে ঠান্ডায় ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে ভোগান্তিতে দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, বেশিরভাগই শিশু ও বয়স্ক। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। এক সপ্তাহ থেকে প্রচুর ঠান্ডা, আর বাইরে হওয়া যায় না। ঠান্ডার মধ্যে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। এই ঠান্ডার কারণে আবার অভাবও আসতেছে কাজকাম করা না যাওয়াতে। শীত মৌসুমে ছিন্নমূল হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র কম্বল দেয়া হয় দেশ সরকার। এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগ মাঠ পর্যায়ে কতটা সফল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাতক্ষীরার হতদরিদ্র মানুষ। অভিযোগ, যাদের জন্য সরকারি উদ্যোগ তারাই বঞ্চিত। ছলছল চোখে অপলক দৃষ্টিতে অপেক্ষা ফাইজা বেগমের। শীতে রাত কেটেছে নির্ঘুম, ক্লান্ত শরীর, চোখ বন্ধ করে প্রশান্তি খুঁজছেন আরেক বৃদ্ধ ফাইমা। বয়সে ভারাক্রান্ত শরীরে লাঠিভর দিয়ে চলা ফুলঝুরি বেগম। সাতক্ষীরা সদর ইউনো কার্যালয়ে এসব হতদরিদ্রদের অপেক্ষা একটি কম্বলের জন্য। কম্বলের জন্য মোটা আইসি ডিসি সাহেবের ওখানে গেলে আমাদের সাথে ভালো ব্যবহার করে না, আবার এখানেও আছে তাও আমাদের সাথে ভালো ব্যবহার করে না। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার এবার কম্বল দিতে ব্যস্ততা। কয়েকদিন অপেক্ষায় থাকা মানুষগুলো পেলেন কম্বল। খুশিতে চোখে অশ্রু ফুলঝুরি বেগমের। 3 দিন আসে, আজকে 4 দিনের মতো আজকে পেলাম। সব কিছু ছিল আল্লাহর রিজিকে মাফাইল, আলহামদুলিল্লাহ। এতিমখানা ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন মাধ্যমে বিতরণ হয়েছে 2250টি কম্বল। বিতরণে সতর্কতা অবলম্বন করা হয়েছে, করা হবে যাচাই, বলছেন নির্বাহী কর্মকর্তা। এনআইডিটা ভেরিফাই করে নিই এবং তার তথ্যগুলো আমরা ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার এবং তাদের সাথে যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ অ্যাকচুয়ালি গরিব লোকটা যেন পায়। বাস্তবতা দেখতে চাই আমরা। সরকারি শিশু পরিবার 39 এতিমের আবাসস্থল। সরকারি কম্বল এবার পৌঁছায়নি এখানে। ডিসি স্যার মহোদয়ের ওখান থেকে, ইউনুস স্যার মহোদয় ওখান থেকে শীতবস্ত্র এই প্রতিষ্ঠানে দিয়ে থাকেন এবং আরও অনেক সংস্থা তারা দেন, কিন্তু এবছর আমরা এখনও পাই নাই বাইরে কোথাও থেকে। জেলা প্রশাসন বলছে 7টি উপজেলায় 15,000 কম্বল বিতরণ শেষ হয়েছে। নতুন বরাদ্দ এসেছে 3,000 কম্বল, 35 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, সরকারের যাদের জন্য এই উদ্যোগ কতটা সুফল পাচ্ছেন তারা। শহর থেকে উপকূল হতদরিদ্র পরিবারগুলোর খবর নেওয়া যাক। সবার অভিযোগ, সরকার যাদের জন্য দেয় তারাই পায় না সহযোগিতা। যারা চেয়ারম্যানের যারা দল করে তারাই এইসব কম্বল টম্বল পায়, কিন্তু আমরা পাইনি কিছু। আমাদের পর্যন্ত আসে না, সে দালাল পর্যন্ত খাইয়ে দেয়। গরিবের জন্য যেগুলো আসে মূলত গরিবের কাছে সেগুলো পৌঁছায় না। খালের পাড়ে নদীর ধারে দুস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান। এখন পর্যন্ত পাওয়া বরাদ্দ
সঠিকভাবে বিতরণ হয়েছে দাবি জেলা প্রশাসকের। এই শীতের তীব্রতা মোকাবেলা করার জন্য পূর্ব থেকে আমাদের প্রস্তুতি ছিল এবং কার্যক্রম এখনো চলমান আছে এবং আরো 3000 কম্বল আমাদেরকে দেওয়া হবে এবং ইতিমধ্যে আমাদের কাছে 35 লক্ষ টাকাও আছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।